এবং বলছে এবার নতুন নিয়মে আপনি 3 বছরের বেশি থাকতে পারবেন না। সর্বোচ্চ যদি কোনো কোম্পানি আছে যা তারা কোনো রিস্ট্রিক্টেড দেয় না, তাদের জন্য আপনি সর্বোচ্চ মালয়েশিয়ায় ওয়ার্ক ভিসায় 10 বছর পর্যন্ত থাকতে পারবেন। এগুলো সব বিস্তারিত দেওয়া আছে কিন্তু এই ইমিগ্রেশনের ওয়েবসাইটে। আবারও বলি, অনুরোধ থাকলো ডেসক্রিপশন বক্সে গিয়ে দেখে নিন, যারা মানে অনেক বুঝেন আর কি, তাদের জন্য ডেসক্রিপশনে সব কিছু দেওয়া থাকে। আসসালামু আলাইকুম, আমি দেলোয়ার হোসেন হিরণ, ইউএসবি ডিভিশনের পক্ষ থেকে দূরে এবং কাছে, দেশ এবং বিদেশে যে যেখান থেকে আমাকে এবং আমার এই ভিডিওটি দেখবেন, পাম্পানো বিচ ফ্লোরিডা থেকে সবাইকে জানাই আরবের প্রীতীয় শুভেচ্ছা। আজকে আবার মালয়েশিয়া নিয়ে আরেকটা ভিডিও করতে বসছি, কারণ মালয়েশিয়া নিয়ে এটা আপডেটটা অনেক পুরানোই, কিন্তু কিছু কিছু অপশন মানে, কারণ আবারও বলি ভাই, ভিডিও করি আমি, আমার কিন্তু কোনো স্ক্রিপ্ট নাই, যেগুলো আমি নিউজে পড়ি সারা যখনই সময় পাই পড়ার পরে টিভি, তারপরে মালয়েশিয়া নিয়ে ইমিগ্রেশনের সাইডে গিয়ে যেসব নিউজগুলো আমি পাই, সেই সব নিউজগুলি অ্যানালাইসিস করে যেগুলো আমি মেমোরাইজ করতে পারি, এগুলো হয়তো দু একটা স্কিপ হয়ে যায়। যাই হোক, আজকে আবার কিছু আপডেট নিয়ে আমি কথা বলতে চাই। যে জিনিসটা অনেকে সবার আগে অনেকে প্রশ্ন করেন, ভাই মেডিকেল কবে তো শুরু হবে? ভাই এইটা তো ভাই আমি বলতে পারবো না বাংলাদেশে কবে মেডিকেল শুরু হবে। আমি শুধু আপনাদের একটা সঠিক সত্য ইনফরমেশন দিলাম যে মালয়েশিয়া লোক নেওয়া রেজিস্ট্রেশন করা শুরু হয়েছে। এখন ভাই আপনাকে দায়িত্ব, ভাই আপনারা খুঁজে বের করবেন কোথায় কোন এজেন্টে লোক নেয়। আমি বারে বারে ভিডিওতে বলতেছি যে এইবার ভাই কোনো ব্যক্তিগতভাবে কেউ লোক নিতে পারবে না, মানে বাংলা কথা গেলেও আপনারা বুঝেন না ভাই, এই জন্য মনে মনে অনেক কষ্ট লাগে অনেক সময়। তারপরও আবার কইতে না থাক, আবার একটু এক্সপ্লেন করে বলে দেয়, আবার অনেকে বিরক্ত হয়ে যান, ভাই একটু কয় ভাই আপনি বেশি পেশাল পারেন। ভাই এখন বেশি পেশাল পারি ভাই, বুঝাইতে গেলে তো একটু বেশি পেশাল পারতেই হয়। যাই হোক, আজকে অনেকগুলো আপডেট আছে, সেই আপডেটগুলো আমি বলি। প্রথমে যেই জিনিসটা আমি বলতে ভুলে গেছি, যে বাংলাদেশিদের জন্য এবার বাংলাদেশ গভর্নমেন্ট চাইছে যারা ফরেন ওয়ার্কারদের জন্য মাল্টিপল ভিসার অ্যাপ্লিকেশন করার জন্য। হয়ে গেল। দ্বিতীয় থিং, কারা আগে যাবে? যেই আগে যাবে তারাই আগে যাবে যারা বুয়েসেলের মাধ্যমে, যে প্রায় 8,000 লোক, অলমোস্ট 8,000 লোক গতবার 2023-এর 31শে ডিসেম্বর পর্যন্ত রেজিস্ট্রেশন করে 2024-এর মের 31 তারিখের ভিতরে, যাকে সর্বশেষ মালয়েশিয়ার এন্ট্রি করার কথা ছিল মের 31 তারিখে, যারা ভিসা নিয়ে, যেহেতু বাংলাদেশের ফ্লাইট জটিলতায়, বিমানের জটিলতায়, আমলাতান্ত্রিক জটিলতায়, বাংলাদেশের রাজনীতিবিদদের সুবিধার্থে ভাই এই জিনিসটা হয় না, এই লসটা খেয়েছে। এই 8,000 লোকের মানে ভাগ্য অনিশ্চিত হয়ে গেছিল। যাই হোক, আমাদের এই গভর্নমেন্ট, নতুন গভর্নমেন্ট অনেক দেন দবার করে রাজি করাইছে। সেই 8,000 লোক প্রথমে যাবে, তাদেরকে বুয়েসেলের মাধ্যমে তাদের মেসেজ, যারা রেজিস্ট্রেশন করছেন, ভিসা ছিল। আমি আবারও বলি, আপনারা 31-এর আগে মেডিকেল করছেন, কিন্তু আপনার ভিসা ইস্যু হয় নাই। মানে 2023-এর 31শে ডিসেম্বরের মধ্যে যারা মেডিকেল করছেন, যারা ইন্টারভিউ দিয়েছেন, পাসপোর্ট জমা দিয়েছেন, বলেন যে ভাই আমরা তো সব কিছু করছি, মেডিকেল না, ভাই তাদের জন্য না। যাদের ভিসা ইস্যু হয়েছিল, আমি আবারও বলি, যাদের ভিসা ইস্যু ছিল ওই 2024-এর মের 31 তারিখের ভিতরে ফ্লাইটের কারণে অনেকে এয়ারপোর্টে ঘুমাইছে, কত সিনারি হয়েছে, কত নাটক শুটিং হয়েছে, তারাই শুধু এই প্রথম ব্যাচে যাইতে পারবে, প্রথম অগ্রাধিকার দিছে। এবং সেইটা ওই বুয়েসেলের মাধ্যমে সরকারিভাবে হবে। সরকারি যে বাংলাদেশে যে যারা বুয়েসেল আছে, বুয়েসেল তো বুঝতেই পারছেন কোনটার কথা বলতেছি, তাদের মাধ্যমে তারা যাইতে হবে। অনেকে হয়তো আমার মেসেজ করেন, ভাই আমার মেসেজ করছে, আমার মেডিকেল করার জন্য মেসেজ করছে, হ্যাঁ ভাই তারাই যাবে। আর সেকেন্ড থিং, আরও লোক যাবে 31শে ডিসেম্বরের পর, ওই 18 জনের পরও আরও লোক মালয়েশিয়া যাবে। তারা যাবে সরকারি, আমি আবারও বলি সরকারি রেজিস্ট্রেশনকৃত, মানে ওই বাংলাদেশে তো ভাই কোনো একটা সাইনবোর্ড বানাইতে কোনো সমস্যা না ভাই, একটা ট্রাভেল এজেন্সি লেগেছে রিক্রুটিং এজেন্ট, ভাই না, তারা যাবে না, তারা পারবে না। পারবে কারা? যারা বাংলাদেশের সরকারি রেজিস্টার্ডকৃত, মানে সরকারি লাইসেন্স যাদের আছে, রিক্রুটিং এজেন্সির লাইসেন্স আছে নিয়মিত, এবং যারা আগে লিস্টেড ছিল, যে মালয়েশিয়া লোক পাঠানোর জন্য লোক লিস্টেড আছে। যেমন কিছু লোক কোম্পানি আছে শুধু মালয়েশিয়ার লোকের জন্য লিস্টেড আছে, কিছু আছে মিডল ইস্টের জন্য লিস্টেড আছে। সে মালয়েশিয়ার যে লিস্টেড রিক্রুটিং এজেন্সি আছে, তাদের মাধ্যম দিয়েই কিন্তু যাইতে হবে, তারাই কাজটা মালয়েশিয়ার থেকে আনবে। এবং মালয়েশিয়ার সরকারি এজেন্সি যারা আছে, কোনো ব্যক্তিগত না, ব্যক্তিগত বলতে আমি আবারও বুঝাইতে চাচ্ছি যে মনে করেন কোনো এজেন্ট আছে, যে ক্লাংয়ে একটা এজেন্ট আছে, যেহেতু আমি ক্লাংয়ে থাকি, সবসময় গেছি ক্লাংডার
ক্লাংয়ের কথাই বলতেছি। ক্লাংয়ে একটা এজেন্ট আছে, একটা অফিস নিয়ে বইছে, তার কাছে গেলাম, সে সমস্ত পেপার ওয়ার্ক করে দিল, বাস পেপার ওয়ার্ক এমবিসিতে নিয়ে গেল, জমা দিল, ভিসা হয়ে গেল। রিক্রুটিং এজেন্সির কাছে গেল, ওই ম্যান পাওয়ার করে দিছে, মালয়েশিয়া চলছে না। ভাই এইবার সেই রকম হবে না। সেই ব্যক্তিগত প্রাইভেট কোনো এজেন্সি নাই, এজেন্ট পারবে না। এবার মালয়েশিয়ার লিস্টেড যে রিক্রুটিং এজেন্সি আছে তাদের মাধ্যমে যেই কোম্পানিগুলির লোক লাগবে তাদের সাথে যোগাযোগ করবে, তারা এগুলো সব পেপার ওয়ার্ক করে মনে করেন তাদের কাছ থেকে বাংলাদেশের যে সরকারি লিস্টেড যেগুলি আছে, যারা মালয়েশিয়ার লিস্টেড কাজ করে, তারা ও তাদের কাছ থেকে কাজ আনবে। কাজ আনার পরে তারা মনে করেন মালয়েশিয়ার সরকারি এজেন্টের কাছ থেকে কেউ 500 লোকের কাজ পাইল, যে কোনো একটা ক্লিনিং কোম্পানি 500 লোক নেবে। আচ্ছা, বাংলাদেশের একটা এজেন্টে দিয়ে দিল, তার সাথে দিয়ে দিল যে ভাই ঠিক আছে আপনি 500 লোকের ব্যবস্থা করে দেন। সেই এজেন্টের মাধ্যম দিয়ে সেই আপনাদের রেজিস্ট্রেশন করতে হবে, এবং সেই রেজিস্ট্রেশনটা হইতে হবে ডিসেম্বরের 31 তারিখের রাত 12টার আগে, মানে মালয়েশিয়ান টাইম রাত 12টার আগে, বুঝছেন তো? মানে বাংলাদেশ টাইম রাত্র 10টার আগে সেই রেজিস্ট্রেশনটা হইতে হবে। মানে বাংলাদেশ টাইম 10টা, রাতের 10টা, মালয়েশিয়া হলো 12টা, 2 ঘন্টা আগে। মানে 2 ঘন্টা পরে তো মালয়েশিয়া 1 জানুয়ারি হয়ে যাবে, 1 জানুয়ারিতে আর কাজ হবে না। মানে 11:59 বাংলাদেশ টাইম, মালয়েশিয়ান টাইম ইমিগ্রেশনে রেজিস্ট্রেশন করতে হবে 31শে ডিসেম্বর 11:59, রাত্র 11:59 পর্যন্ত চলবে, তারপরে আর হবে না। তারপরে ওই ওয়েবসাইট ওরা শাটডাউন করে দেবে। হ্যাঁ, তারপরে যেগুলো রেজিস্ট্রেশন হয়ে গেছেন ওই রেজিস্ট্রেশনের গুলি তারপরে মনে করেন যাচাই বাছাই, মেডিকেল আছে, বিভিন্ন প্রসেসিং আছে, লেবি জমা দিতে হবে, বিভিন্ন ফি আছে, ভিসা ফি জমা দিতে হবে, ওই পেপার ওয়ার্ক মালয়েশিয়ার থেকে আসবে, সেই পেপার ওয়ার্ক সহ সব কাগজপত্র নিয়ে এজেন্টের একটা লিখিত কাগজ নিয়ে এমবিসিতে দিলে ভিসা হবে। তার জন্য সময় লাগবে। তার জন্য বলতেছি ভাই 31শে ডিসেম্বর পর্যন্ত রেজিস্ট্রেশন করলে লোক যাবে আরও পর পর্যন্ত, এই জানুয়ারি ফেব্রুয়ারি, মানে ও হয়তো একটা ডেডলাইন দিয়ে দেবে, এতদিনের ভিতরে তোমার লোক যাইতে হবে, হয়তো 3 মাসের ভিতরে 90 ডেজের ভিতরে লোক যাইতে হবে, হয়তো রেজিস্ট্রেশন হয়ে গেল তার ভিতরে 3 মাসের ভিতরে সময় দিয়ে দেবে। কারণ মালয়েশিয়া তো ওই কোম্পানি তো বসে থাকবে না বছরের পর বছর, কোম্পানি একটা সময় দেবে, সেই সময়টা পরে। কিন্তু আবারও বলি, সর্বশেষ ডেডলাইন হলো রেজিস্ট্রেশনের ডেডলাইন হলো মালয়েশিয়ান জাবাতান ইমিগ্রেশনের রেজিস্ট্রেশনের ডেডলাইন হলো 31শে ডিসেম্বর পর্যন্ত। এখন বলি ভাই, মালয়েশিয়া অনেক কিছু নতুন ল চেঞ্জ হয়েছে ফরেন ওয়ার্কারদের জন্য। নাম্বার 1, ফরেন ওয়ার্কারদের জন্য বিশাল একটা করছে, নতুন আইন পাস করছে, যাতে ইন্টারন্যাশনাল ল অনুযায়ী মানে এই মালগুলি তো মনে করেন যে মালগুলি তো বিদেশে বেসে, যেমন বাংলাদেশে গার্মেন্টসের আছে, বিদেশি বায়াররা এসে বিভিন্নভাবে দেখে যে শ্রমিক কল্যাণ ওয়েজ আন্ডার স্কিম আছে কিনা, তারপরে শ্রমিক কল্যাণ তহবিল আছে কিনা, তাদের স্বাস্থ্যসেবা আছে কিনা, তাদের অসুখ হয়ে গেলে তাদের কি করব, এই বিভিন্ন সাইট দেখে কিন্তু গার্মেন্টসে দেখে। আমরা বড় বড় ফ্যাক্টরিতে কিন্তু আমরা এটা দেখি না, লোকাল বড় ফ্যাক্টরিতে কিন্তু গার্মেন্টসে আছে। তদ্রূপ মালয়েশিয়া তো এরকম আছে। তা মালয়েশিয়ার গভর্নমেন্ট এই অক্টোবরের 1 তারিখ থেকে চালু করছে বাধ্যতামূলক, এভরি এমপ্লয়ি হ্যাজ টু বি ওই যে প্রভিডেন্ট ফান্ড যেটা বলে, ইংরেজিতে বলে প্রভিডেন্ট ফান্ড, বাংলায় বলে যেটা কর্মচারী কল্যাণ তহবিল থাকতে হবে। সেই তহবিলে প্রতি মাসে একটা টাকা আপনার কাছ থেকে কেটে নেবে, মালিক একটা টাকা দেবে, হয়তো আপনার কাছ থেকে একটা টাকা কেটে নেবে, সেই টাকাটা আপনার অ্যাকাউন্টে জমা থাকবে। দেখা গেল অনেক সময় আছে যে মালিক পক্ষ কোনো টাকাই দিবে না, আপনার অ্যাকাউন্ট থেকে একটা টাকা কেটে নেবে। সেই টাকাটা কি করবে, আপনার বছর শেষে আপনি যদি থাকতে চান, সেই ব্যাপারটা আসতেছে, মানে লেবি ওইভাবে আপনি যদি মনে করেন আপনার কাছে এখন টাকা নাই, ওই টাকাতে আপনার খরচ করে দিব। কিংবা দেখা গেলো আপনি 4 বছর কাজ করলেন, 4 বছরে আপনার 20,000 রিঙ্গিট জমা হয়ে গেল আপনার অ্যাকাউন্টে। সেই 20,000 রিঙ্গিট 4 বছর পরে আপনি যদি চলে যান, তখন আপনার ওই টাকাটা আপনাকে তারা দিয়ে দিতে বাধ্য, এটা নতুন আইনে। এবং আরেকটা সুখবর হলো, মালয়েশিয়ায় সর্বনিম্ন বেতন ধরছে 1700 রিঙ্গিট। আবারও বলি, মালয়েশিয়ায় সর্বনিম্ন বেতন কিন্তু 1700 রিঙ্গিট। এবং 1 অক্টোবর থেকে প্রভিডেন্ট ফান্ড, যেটা বলে মানে কর্মচারী কল্যাণ তহবিল মাস্ট, বাধ্যতামূলক, এর ভিতরে হেলথ ইন্স্যুরেন্স সহ আছে। তার মানে একটা লোক যদি অসুস্থ হয়ে পড়ে, তার চিকিৎসা ওই জায়গাতে ওই ফান্ডেতে হবে। মানে হেলথে ওই প্রবাসী কল্যাণ যেটা আছে তহবিল আছে, ওই তহবিলের থেকে, ওই অ্যাকাউন্ট থেকে আপনার যে হেলথ ইন্স্যুরেন্সটাও কভার করবে। তার মানে এখন হেলথ ইন্স্যুরেন্স ওই যে
আপনার ওই যে কর্মচারী কল্যাণ তহবিল যেটা আছে সেইটা সব কিছু ওই এক জায়গা থেকে হবে। সেই টাকাটা যদি অ্যাট দ্য মোমেন্ট আপনি 4 বছর থাকলেন, 5 বছর থাকলেন, দেখা গেলো আপনার 5 বছরে যেই টাকা জমা হইব, অবশিষ্ট টাকা আপনার খরচ করো, দেখা গেলো আপনার সাথে কোম্পানির সাথে ডিল থাকলো, কোম্পানি বছর শেষে যে রিনিউ করতে রিনিউর ব্যাপারটা এবার আমি একটু বলি ভাই। এইবার যারা মালয়েশিয়া যাবেন তাদের লেবি কত টাকা হবে আমি সেই ব্যাপারটা একটু বলি। এইবার মালয়েশিয়াতে যারা লোক নেওয়া শুরু হবে ইন্দোনেশিয়া, থাইল্যান্ড, কম্বোডিয়া, বাংলাদেশ, মিয়ানমার, লাওস, ভিয়েতনাম, পাকিস্তান, শ্রীলঙ্কা, তুর্কিমিস্তান, উজবেকিস্তান, কাজাকিস্তান, নেপাল, ফিলিপিন অ্যান্ড ইন্ডিয়া। আবারও বলি, এটা কিন্তু ভাই এই 4টা কিন্তু আমি আমার ভিডিওর ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে, কারো যদি দেখতে মনে চায় আপনারা দেখে নিন ভাই, মানে ফালতু মন্তব্য করার আগে, কারণ এগুলো কিন্তু জাপাতান ইমিগ্রেশন মালয়েশিয়ার ওয়েবসাইট থেকে নেওয়া। অনেকে মন্তব্য করছে, কে কইছে ভাই আপনি ফালতু ভিউ বাড়ানোর জন্য আপনি মালয়েশিয়া লোক নিচ্ছে ভাই, কলিং চার্জে, তার জন্য যে ডেইলি স্টার পত্রিকা এবং এইটার লিঙ্ক দেওয়া আছে, সে অনুগ্রহপূর্বক আপনি সেই লিঙ্কটা দেখে নিন ভাই, কারণ আপনারা দেশে থাকেন, আপনারা জানি ভাই আপনারা অনেক পণ্ডিত ভাই, আমি এত পণ্ডিত না ভাই, আমি কোনো রকম আর কি অ্যাভারেজ আর কি চলে ফিরে খাই আর কি। ওই যে বললাম না ভাই, আমার যে গল্প, জীবনের গল্প যদি শুনতে চান সিনেমা বানান দেবো একটা, সেই পরিমাণ অভিজ্ঞতা আমার মাথায়, আমি অভিজ্ঞতা নিয়ে আজকে এই পর্যন্ত আইছি। তো যাই হোক, ধারাবাহিকভাবে সেই গল্পগুলো বলবো ইনশাল্লাহ। হয়তো কেউ শুনলে শুনবো, না শুনলে না, হু কেয়ার ভাই, কিন্তু আমি বলে দেবো, হয়তো কেউ না কেউ যদি কোনোদিন মনোযোগ দিয়ে শুনে তাহলে শুনবো যে চেষ্টা এবং অধ্যবসায় থাকলে মানুষের জীবনে সফলতা আসবেই। যাই হোক, আর যেটা বলি আর হলো গিয়া, হ্যাঁ, লেবি যদি ম্যানুফ্যাকচারিং কোম্পানিতে যান তাহলে লেবি হলো গিয়া $1850, 50 রিঙ্গিট। সাবাসারক হইল 1010 রিঙ্গিট। আচ্ছা, ভিপি টিএলই 60 রিঙ্গিট, আর প্রসেসিং 125 রিঙ্গিট বেসড অন ন্যাশনালিটি। ওকে, আর কনস্ট্রাকশনে 1850 রিঙ্গিট লেবি। আমি বলি এইগুলো কিন্তু প্রতি বছর আপনাকে দিতে হবে। ম্যানুফ্যাকচারিংয়ে যদি কোম্পানিতে কাজ করেন, ফ্যাক্টরিতে কাজ করেন 1850, কনস্ট্রাকশনে কাজ করলে 1850, প্লান্টেশনে যদি কাজ করেন 640 রিঙ্গিট হলো লেবি। আচ্ছা, যারা মালয়েশিয়া থাকেন না তারা অবশ্য লেবিটা বুঝে নেবেন আর কি, এটা কি। আচ্ছা, এগ্রিকালচারে যারা কাজ করতে যেতে চান তাদের জন্য হলো 640। সার্ভিস সেক্টরে, মানে বিভিন্ন সার্ভিস সেক্টর বলতে গিয়ে ক্লিনার, তারপরে সুইপার, তারপরে মেনটেনেন্স করে যেগুলো আছে, ওইসব জায়গায় যাবেন, তাদেরও লেবি হলো কি 1850 রিঙ্গিট। এই হলো বিভিন্ন সেক্টরের ইয়ারলি লেবি, এবং ইয়ারলি লেবিটা ডিপেন্ড করে কোম্পানির সাথে আপনি কীভাবে চুক্তি থাকবে। সেই কোম্পানি অনেক সময় কোম্পানি দিবে না দিবে না, অনেকে বলে ভাই এখন 4-5 হাজার টিকিট না পাই, এগুলো আগে এজেন্টরা খাইছে। বেসরকারি এজেন্টের মাধ্যমে যখন আপনি কাজ করছেন তখন এজেন্ট আপনার কাছে অনেকগুলি পয়সা নিছে, কিন্তু এখন কিন্তু তা নিবে না। ওই যে আপনার বললাম 1850, আর হয়তো ফি দিয়ে হয়তো সর্বোচ্চ 2000 রিঙ্গিট হতে পারে ইয়ারলি লেবি। সেই লেবিটা হয় কোম্পানি দিবে, না হয় আপনাকে দিতে হবে। এবং বলছে এবার নতুন নিয়মে আপনি 3 বছরের বেশি থাকতে পারবেন না। সর্বোচ্চ যদি কোনো কোম্পানি আছে যা তারা কোনো রিস্ট্রিক্টেড দেয় না, তাদের জন্য আপনি সর্বোচ্চ মালয়েশিয়ায় ওয়ার্ক ভিসায় 10 বছর পর্যন্ত থাকতে পারবেন। এগুলো সব বিস্তারিত দেওয়া আছে কিন্তু এই ইমিগ্রেশনের ওয়েবসাইটে। আবারও বলি, অনুরোধ থাকলো ডেসক্রিপশন বক্সে গিয়ে দেখে নিন, যারা মানে অনেক বুঝেন আর কি, তাদের জন্য ডেসক্রিপশনে সব কিছু দেওয়া থাকবে। আর যদি কেউ ওই কোম্পানি থেকে পলায় যান, হ্যাঁ, অনেকে আছেন যে ভাই মনে করতেছেন যে ভাই আমি কনস্ট্রাকশন যাও এই জায়গায় আমি যাওয়ার পরে আমি এই জায়গাতে চলে অন্য জায়গায়, নো ভাই, ইউ আর বিন ব্ল্যাক লিস্টেড। পরিষ্কার ভাষায় লেখা আছে, যেই কোম্পানি থেকে মনে করেন আপনাকে কোম্পানি নিয়ে গেল, কোম্পানি 6 থেকে 24 আওয়ার্সের ভিতরে এয়ারপোর্ট থেকে তাদেরকে নিয়ে যেতে হবে। কোম্পানির লোক আপনাদের নিয়ে রিসিভ করে নিয়ে যাবে। তারপর আপনি কাজে গেলেন, দেখা গেল 2 মাস 3 মাস কাজ করলেন, কাজ করার পরে আপনার ভালো লাগলো না, আপনার খালাতো ভাই কইছে আপনি পলাই গেলেন গা, ভাই ইউ আর বিন ব্ল্যাক লিস্টেড। তখন কী করবো, ওই কোম্পানি এবার বলে দিচ্ছে আপনার পাসপোর্টের কপি, আপনার পাসপোর্টের কেউ রাখবে না, পাসপোর্ট রাখবে না, পাসপোর্ট দিয়ে দেবো আপনার সাথে সাথে, পাসপোর্টের কপি, আইডি কার্ডের কপি, আর ওই লোকে পুলিশ রিপোর্ট, আপনি যা চলে গেছেন, হারাই গেছেন, মানে এটা একটা পুলিশ নিয়ারেস্ট লোকাল পুলিশ স্টেশনে পুলিশ করবে। এই 3টা জিনিস ইমিগ্রেশনে সাবমিট করতে বাধ্যতামূলক, মানে এটা শর্ত দিয়ে দিছে এমপ্লয়ারের, মানে কোম্পানিরে, যে কোম্পানি আপনাকে নিবে সে বাধ্য দিতে
সে ইমিগ্রেশন নোটিফাই করে দেবে এবং ইমিগ্রেশন আপনাকে ব্ল্যাক লিস্টেড করে দেবে। ব্ল্যাক লিস্টেড করে দেওয়া মানে কি, আপনার মনে করেন যেদিনই ধরা পড়বেন শেষ, আর মালয়েশিয়া রেস্ট অফ লাইফে আপনার মালয়েশিয়া যেতে পারবেন না। কারণ আগের মতো না, ওই যে অনেকে কইছে ভাই ওই যে 10 বছর আগে ফিঙ্গারপ্রিন্ট দিয়েছি শেষ হয়ে গেছে গা ভাই, এখন ওই এখন ভাই প্রতিটা পদে পদে ফিঙ্গারপ্রিন্ট। আর এখন ইচ্ছা করলে আপনি আব্দুল করিম নাম আইলে আব্দুল রহিম নামে আর পাসপোর্ট বানাইতে পারবেন না রেস্ট অফ লাইফে। বাংলাদেশের ইতিহাসে আর হবে না, কারণ বাংলাদেশে পাসপোর্ট, ডিজিটাল পাসপোর্ট, ওয়ার্ল্ড ক্লাস পাসপোর্ট। এটা বিশ্বের, আমার আমেরিকার পাসপোর্টও যেই সিস্টেম, বাংলাদেশের পাসপোর্টে একই সিস্টেম। বাংলাদেশের পাসপোর্টও আই স্ক্যান থাকে, আমেরিকার পাসপোর্টও আই স্ক্যানার থাকে, মানে চোখের। অতএব পাসপোর্ট ডুপ্লিকেট করার কোনো নাম নেই, কোনো সুযোগ নেই। যদি কোর্ট কাছারি করে যদি আপনি পারেন যে নাম চেঞ্জ করবেন, ও বিশাল বড় হাঙ্গামা, ওটা হবে না, ওটার হবে না ভাই, অত দূর পর্যন্ত কেউ যাইতেও চায় না। যাই হোক, এই জন্য সবাইকে বলবো যারা মালয়েশিয়া এবার যাবেন, চিন্তা ভাবনা করি আগে ডিসিশন নেন। আপনি যদি কনস্ট্রাকশনের কাজ না করেন তাহলে ভাই কনস্ট্রাকশনের কাজ আপনি যায়েন না, কারণ ওইখান থেকে যদি আপনি কাজ না করেন, কোম্পানি যদি আপনাকে করে দেয়, কোম্পানি রিলিজ করার কোনো সিস্টেমই নেই। এবার যেই কোম্পানিতে যাবেন ওই কোম্পানিতে আপনাকে কাজ করতে হবে, এবং ইউ হ্যাভ টু, নো চয়েস। আপনি কাজ না করলে কোম্পানি রিপোর্ট করে দিব, আপনি ব্ল্যাক লিস্টেড হয়ে যাবেন, কোম্পানি দেশে পাঠিয়ে দিব, আপনি মনে করেন না যে কোম্পানি আপনাকে রিলিজ দিয়ে ছেড়ে দিব, না ভাই, এইবার সেইটা আর হবে না। কারণ আমি এই জন্য বলছি যে মালয়েশিয়ার নতুন নতুন আপডেট, অনেক কিছু আপডেট হয়েছে ভাই অ্যাপ্লিকেশন। আপনি বুঝেন, সর্বনিম্ন বলছেন 1700 থেকে 3000 রিঙ্গিট বেতন, মানে স্কিল থেকে সেমি স্কিল পর্যন্ত, একদম যেগুলা একদম কোনো স্কিল নেই তাদের সর্বনিম্ন বেতন 1700 রিঙ্গিট। এইটা হলো সপ্তাহে 5 দিন কিংবা 6 দিন, ডিপেন্ড করে কোন কোম্পানি। আবার যদি ওভার টাইম করেন তাহলে তো মনে করেন 3000 রিঙ্গিট, তো 3000 রিঙ্গিট বেতন হইতেছে। 3000 রিঙ্গিট মনে করেন আজকের বাজারে কত হইতেছে, মনে করেন যদি আপনি 1700 রিঙ্গিট মনে করেন, আপনার সর্বনিম্ন বেতনই পাইলেন 1700 রিঙ্গিট ইন্টু 29 ধরেন, আজকের আপনার 49,000 টাকা, 50,000 টাকা বেতন, সর্বনিম্ন বেতন মালয়েশিয়া, যেটা মিডল ইস্টে কল্পনাই করতে পারবেন না ভাই। যার কারণে আমি মালয়েশিয়া নিয়ে এত কানাকাটি করি। আচ্ছা, যদি কেউ মনে করেন 3000 রিঙ্গিট বেতন পাবে, তার সর্বনিম্ন তার বেতন হইতেছে কত, 78,000 টাকা বেতন হইতেছে, মানে 87,000 টাকা বেতন হইতেছে। এটা হলো স্কিল থেকে সর্বনিম্ন বেতন হলো 50,000, ধরে 50,000ই ধরেন, সর্বনিম্ন বেতন 50,000 থেকে আপনার 90,000 টাকা পর্যন্ত বেতন আছে, ডিপেন্ড করে আপনার স্কিলের উপরে। মনে করেন কনস্ট্রাকশনের কাজে আপনি গেলেন, কনস্ট্রাকশনের কাজে বেতন বেশি, ফ্যাক্টরির কাজে আবার বেতন কম, কিন্তু ফ্যাক্টরির কাজে ওভার টাইম আছে, কনস্ট্রাকশনের কাজে ওভার টাইম আছে, কিন্তু কনস্ট্রাকশন একটু হার্ড ওভার, সবাই ওভার টাইম করতে চায় না। যাই হোক, সেই জন্য বলতাম যে এই জন্য আমি কই যে ভাই মুহূর্তে ভাই বাংলাদেশিদের জন্য ওয়ার্ল্ডের মোটামুটি কিছু সব দেশের ভিসা বন্ধ হয়ে গেছে ভাই। সোজা কথা, এই 5ই আগস্টের পরে বাংলাদেশের পরিবেশ, বাংলাদেশের মানে আমি অ্যাজ এ বাংলাদেশি হিসাবে আমি আমার দেশকে ভালোবাসি, কিন্তু আমি খারাপ বলতে চাই না, কিন্তু বাংলাদেশের যে আজকের রাজনৈতিক পরিস্থিতি, যে প্রেক্ষাপট শুরু হয়েছে, এই ছাত্ররা শুরু করছে, ইয়াং জেনারেশন, বিশ্বের সব দেশেই ভয় পায়, বিশ্বের সব দেশেই বাঙালিদের এখন ভয় পায়। কারণ মনে করে, কারণ ওই যে আন্দোলন কিন্তু বিদেশে বসেও কিন্তু আন্দোলন করছে ন্যায্য কথা, কিন্তু বিদেশিদের কাছে তো এটা ভালো না। যেমন আমাদের আমেরিকায় ভাই ওইরকম আন্দোলন ভাঙচুর এরকম কিচ্ছু নাই ভাই। দেন গ্যাসের দাম, তেলের দাম, সব জিনিসপত্রের দাম কিন্তু বাড়তে, কিন্তু কেউ কেউ কেয়ার করতেছে, সবাই যার মতো চলতেছে। ওই যেগুলো প্যালেস্টাইন নিয়ে আন্দোলন করছে, ওই যে সব ধরে দেশে পাঠা দিতেছে, ভিসা ক্যান্সেল করে দিতেছে। কারণ এই দেশে ওইভাবে আন্দোলন করে না, বাংলাদেশে যেরকম ভাঙচুর মানে জ্বালাও পোড়াও করে এরকম কিছু করে না, এখন বাঙালিদের ভয় পায়। সেই জন্য আমি সবাইকে বলতে চাই ভাই, রিকোয়েস্ট করি ভাই, প্লিজ ভাই আপনারা একটু কথা শুনেন ভাই, বুঝছেন। মালয়েশিয়া একটা সুবর্ণ সুযোগ আছে, সুযোগটা কাজে লাগান ভাই। এই সুযোগ হয়তো নাও থাকতে পারে, কারণ রাস্তা ভিয়েতনাম নিয়ে একটা ভিডিও করবো, ভিয়েতনামের ভিসার আপডেট নিয়ে একটা ভিডিও করবো, হয়তো 2-4 দিনের ভিতরে আরেকটা ভিডিও করবো। ভিয়েতনামে মানুষ কী জন্য ভিয়েতনাম যায় আমি বুঝি না ভাই। 20,000 টাকা বাংলাদেশে ভাই, আমার বিল্ডিংয়ে যে গার্মেন্টস আছে, গার্মেন্টসেতে একটা মিনিমাম একটা লোক যে হেল্পার, সেও 27,000-28,000 টাকা নিয়ে ভাই আমার গার্মেন্টসতে, আমার বিল্ডিংতে যায়। যদিও গার্মেন্টস আমার না, আমি বিল্ডিং ভাড়া দিয়ে দিছি, গার্মেন্টস ভাড়া দিয়ে দিছি। তাই সেই জন্য তো 20,000 টাকা বেতন আমরা কী জন্য ভাই আপনার যাইতে পারি, ভিয়েতনাম যাইতে পারি। ভিয়েতনাম এমন কি দেশ ভাই যেখানে আমার যাইতে,
আর ভিয়েতনামে জানেন ভিয়েতনামে অনেক অসুবিধা আছে ভাই, সেই নিয়ে আরেকটা ভিডিও করবো, কারণ ভিয়েতনামে আমি প্রচুর আসা যাওয়া করছি, তো সেই জন্য আমার অনেক অভিজ্ঞতা আছে, সেই নিয়ে একটা ভিডিও করবো। সেই জন্য সবাইকে আজকে ভিডিও বা এই জায়গায় একটু শেষ করতে চাই, যেহেতু একটু ভিডিওটা লম্বা হয়ে গেছে। কারণ মালয়েশিয়া আমি চাই ভাই প্রচুর লোক মালয়েশিয়া যাক ভাই, আই লাভ মালয়েশিয়া ভাই, বুঝছেন। বেতন ধরছে সর্বনিম্ন 1700 ভাই, মানুষের কথা শুনেন না, কথাবার্তা নিজে যাচাই করবেন। আরেকটা কথা ভাই, আমি হিন্টস দিয়ে দিছি, আমি আপনারা ক্লু দিয়ে দিছি, এখন আপনার খুঁজা বের করতে হবে ভাই। আমি কোথাতে বলবো ভাই, বাংলাদেশে কোন এজেন্ট কী করে না করে ভাই এই কথা কইতে পারি ভাই। আমার নিজের আপন ভাই বোনের কথাই আমি কইতে পারি না ভাই, মনের ভিতরে একটা, আমার মুখে একটা, মনের ভিতরে আরেকটা, মুহূর্তের ভিতরে রং বদলায় ফেলে আমার ভাই বোনের। তার মানুষের কথা আর কী করুন ভাই, মনের দুঃখের কথা আর কী করুন ভাই, কিছু করার নাই ভাই। ওই যে করলাম না, শেষ বয়সে আইছি, শেষ বয়সে এখন আর ভাই আছে যে যেমন পারে ভাই সব সহ্য করে নিতে হবে, কোনো কিছু চয়েস নাই। অনেক কষ্ট আছে মনের ভিতরে, অনেক কষ্ট আছে, ভাই বোন আত্মীয় স্বজন নিয়ে অনেক কষ্ট আছে, যেগুলো মনের ভিতরে মারিয়ে রাখছেন। কী করুন ভাই, শেষ বয়সে চিলাচিলি করা, উড়ি করা তো ভালো না। আর ভুল করে ফেলাইছি অনেক জায়গায়, দেশে অনেক প্রপার্টি বানায় ফেলাইছি, তো কোনো চয়েস নাই আমার। যাই হোক, তারপরও মরার আগে ইনশাল্লাহ সব কিছু ব্যবস্থা করে দিয়ে যাবো, যার যে যতটুকু প্রাপ্য তার ততটুকু দিয়েই চলে যাবো আর কি। কারণ বিদায় নেওয়ার সময় চলে আসছে আর কি, যার কারণে হয়তো আপনাদের কাছে, হয়তো আত্মীয় স্বজন ভাই বোনের কাছে যে ভালোবাসাটা পাইনি, হয়তো আপনাদের কাছে সেই ভালোবাসা পাবো। তার জন্য হয়তো এই জীবনের শেষ সন্ধিক্ষণে আইসা কিছু ভালো ইনফরমেশন, তথ্য আপনাদের সাথে শেয়ার করে যাওয়ার জন্য বলতেছি ভাই। সবাই মালয়েশিয়া যান, মালয়েশিয়া যাওয়ার জন্য সবার জন্য আমার দোয়া রইল। এবং এই এজেন্টটা আপনাদেরই খুঁজে বের করতে হবে, আপনাদের করতে হবে। আর আমারে টেক্সট মেসেজ না করে, ফোনে বিরক্ত না করে আপনারা নিজেরা খোঁজেন কোন জায়গায় আছে। কারণ এজেন্ট, আমি এই জন্য বলতেছি, হয়তো দেখা গেল এজেন্টের কাছে, মনে করেন মালয়েশিয়াতে এজেন্টের কাছে কাজটা আসতে একটু সময় লাগলো, দেখা গেল সে অক্টোবরে তার কাজ এলো। এখন আপনি খোঁজ নিতে 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 দেখা গেল যে ডিসেম্বরে শেষ হয়ে গেল ভাই, তখন তো ভাই আর কাজ হইব না। এই জন্য আমি বলছি যে এজেন্টের সাথে করসপন্ডেন্স করেন, যোগাযোগ করেন, সর্বদা ফোন করেন, ভাই কবেতে মেডিকেল শুরু হইব, আমারে মেসেজ না করে। আমি কীভাবে জানি মালয়েশিয়া কবে মেডিকেল শুরু হইব? এটা তো এজেন্ট বলবে। আমি যেই কথাগুলি বললাম 100% অথেন্টিক এবং তথ্য নির্ভর ইনফরমেশনগুলো দিলাম, বাকিটা আপনি এবার করে নেন ভাই। 1990 সালে আমি যখন মালয়েশিয়া যাবে, আমার মামা আমার এখানে একটু ধাক্কা দিয়ে দিয়েছিল, 20,000 টাকা দিয়ে একটা হেল্প করছিল। আর সেই 20,000 টাকা পুঁজি নিয়ে আজকে কিন্তু আমি এই জায়গাতে এই পর্যন্ত আসছি। মানুষের তো দরকার শুধু একটু ধাক্কা দিয়ে দেওয়া, সিঁড়ি ধরা। আমি সিঁড়ি ধরাই দিছি, বাকিটা এবার আপনারা করে নেন ভাই। আমারে বিরক্ত না করে আপনারা খোঁজেন। আর হ্যাঁ, কোনো ইনফরমেশন পাইলে করেন। ওই যে আমি বললাম ভাই, ইউটিউব করি ওই ভিডিও ভিউ বাড়ানোর জন্য না। আমি 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 একটা স্ক্রিনশট দিব না, এই জায়গায় দিয়ে রাখবো না। দেখেন এক আমার মেসেজ করছে, ভাই তার আমি চিনি না, সত্যি কথা ভাই, আল্লাহর কসম ভাই আমি চিনি না তারে। সে বলছে যে আমার ঋণ বলে সে জীবনও শোধ করতে পারবে না। তারে ফোনে ফোনে উপকার করছিলাম আমি, কী উপকার করছে আমি নিজেও জানি না ভাই। ইউরোপে সে, যাই হোক ভাই, আমেরিকাও আছে আমার হাত দিয়ে, আজকে মাল্টি-মিলিয়ন ডলারের মালিক হয়ে গেছে আমার হাত দিয়ে। আমেরিকা আসছে, চাকরি দিছি, রাখছি, খাইছি, সব কিছু করছি, আজকে সেই মিলেনিয়ার ভাই। গর্ব লাগে। আমার কিছু নাই, ওকে, নো প্রবলেম ভাই। সবার পৃথিবীতে সবার চাহিদা তো একরকম না। যাই হোক, আজ এই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আবারও বলি ভাই, মালয়েশিয়া এই সুযোগটা হারায়েন না ভাই। ডেডলাইন হলো 31শে ডিসেম্বর। রেজিস্ট্রেশনের বেতন হইল 1700 রিঙ্গিট সর্বনিম্ন বেতন ভাই। আর হইলো শ্রমিক কর্মচারী, মানে ওই যে প্রভিডেন্ট ফান্ড বাধ্যতামূলক করছে নতুন আইন ভাই। এটা অক্টোবরের 1 তারিখ থেকে চালু করবে মালয়েশিয়ার, এবং মালয়েশিয়ার শ্রমিকদেরও দিতে হবে। এটা যারা লোকাল আছে মনে হয় তাদের জন্য নাই, তাদের ঐচ্ছিক করে দিছে, কিন্তু ফরেন ওয়ার্কারদের জন্য বাধ্যতামূলক, মানে কর্মচারী কল্যাণ তহবিল থাকতে হবে, টাকা থাকতে হবে। সেই টাকা দিয়ে হয়তো আপনার এই লেবি বিভিন্ন, যদি কোনো সমস্যা হয় আপনার সে করবো। বেলা শেষে আপনার টাকা শেষ হয়ে, মানে টাকা থাকলে আপনি চলে আসার আগে আপনি সেই টাকা আপনাকে দিয়ে দেবে, 1 মুঠে টাকা দিয়ে দেবে। আবারও বলি যে এই সুযোগটা হারায়েন না। আর আমার কাছে জানতে চাইলে বললেন যে ইনফরমেশন দিয়ে দেবো ভাই, কিন্তু বাংলাদেশে কোথায় কার কাছে যাবেন ভাই সেই ব্যাপারে আমি কিছু জানি না ভাই। কারণ আমি বাংলাদেশ নিয়ে ভাই তিক্ত বিরক্ত ভাই। বাংলাদেশ কিন্তু ওই যে নিজের দেশ, না পারি না তো ভাই, চোখ বন্ধ করে রাখতে পারি না তো। যাই হোক, সবাই ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন। ভিডিওটা যদি কারো উপকারে লেগে থাকে তাহলে লাইক, শেয়ার এবং কমেন্টস করবেন। আর কারো যদি বিরক্ত হয়ে থাকে ভাই, সরি ভাই, মাফ করে দেন ভাই। কারণ মানুষ মাত্রই ভুল ভাই, আমি ভুলের ঊর্ধ্বে না ভাই। আমি জীবনে অনেক ভুল করি ভাই।
তারপর হয়তো আল্লাহ কোনো ভালো কাজ করি, যার কারণে আল্লাহ আমার সেই বিভিন্ন বড় বড় বিপদের তালায় আমার বাসায় নিয়ে চলে যায় ভাই। তার জন্য আল্লাহর কাছে কোটি কোটি শুকরিয়া আদায় করি। হয়তো আপনাদের কারো না কারো দোয়া আমার হয়তো জীবনে কাজে লাগে। তা আজ এই পর্যন্ত, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। টিল দেন, আল্লাহ হাফেজ।